লাল শাড়িতে প্রেয়সী। পর্ব ২১। লেখনীতে ফাতিমা ফরিয়াল। হৃদিতা নিজের রুমে এসে প্রায় হাঁপিয়ে গেছে। বুক ওঠানামা করছে দ্রুত, নিঃশ্বাসের সাথে শরীরে জমে থাকা এক অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়ছে। আহাদের হাতের ছোঁয়া যেন এখনও তার গায়ে লেগে আছে, ত্বকের ভেতর কেমন যেন অদ্ভুত শিহরণ। নিজের ভেতরের এই অচেনা অনুভূতিকে সামলাতে না পেরে সে এক ঝটকায় দৌড়ে বারান্দার দিকে চলে গেল। বারান্দার লোহার গ্রিলে কপাল ঠেকিয়ে নিচে তাকাতেই দেখল, আহাদের গাড়িটা এখনও দাঁড়িয়ে আছে। রাস্তায় লাইটপোস্টের আলো মিলেমিশে আধো অন্ধকার একটা আবহ তৈরি করেছে। গাড়ির হেডলাইটগুলো শান্ত হয়ে আছে। হৃদি তাকাতেই গাড়িটা ধীরে ধীরে গতি নিল, অতঃপর অন্ধকারের ভেতরে মিলিয়ে গেল। মনে হল, তাকে এক ঝলক দেখার অপেক্ষাতেই ছিল এতক্ষণ। হৃদির ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। এক অদ্ভুত প্রশান্তি ভর করল তার ভেতরে। ধীরে ধীরে ঘরে ফিরে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। নরম গদি যেন তাকে আপন করে টেনে নিল। হাতটা সামনে এনে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে আহাদ রাজার পরিয়ে দেয়া সেই রংধনুর মতো ঝিলিক ছড়ানো ঝকঝকে ব্রেসলেটটা। আঙুল বুলিয়ে দিয়ে সেই হাতটা আবার বুকে চেপে ধরে রাখে। যেন বুকের গভীরে জমে থাকা উত্তাল ঢেউগুলো শান্ত হয়ে আসছে। এই তো কিছুক্ষণ আগেও সে ছটফট করছিল, অস্থির হচ্ছিল প্রতিটা মুহূর্তে। অথচ এখন মনে হচ্ছে, বুকের ভেতরে এক অচেনা শান্তির সমুদ্র নেমে এসেছে। চোখ বন্ধ করতেই ঘুম তাকে টেনে নিয়ে গেল স্বপ্নের রাজ্যে। বাইরে দূরে কোথাও ফজরের আজান ভেসে এলো, কিন্তু হৃদি ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন। আহিয়া সিঁড়ি বেয়ে একরকম দৌড়াতে দৌড়াতে নামছে। পায়ের শব্দ গমগম করছে মীর হাউজের ভেতরটা। আজকে কিভাবে দেরি হয়ে গেল বুঝতেই পারেনি। ডাইনিং টেবিলে এসে তাড়াহুড়ো করে একটা ব্রেড তুলে নিয়ে মুখে পুরে দিল। কাঠবিড়ালের মতো তার গালের ভেতর গোল হয়ে ফুলে উঠল। এক হাতে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে অন্য হাতে পানির বোতল নিয়ে বাইরে বেরিয়ে গেল। এমন সময় হঠাৎ করেই সামনে থেকে আসা আদনানের সাথে ধাক্কা খেল। আহিয়ার শরীর কাঁপতে কাঁপতে পেছনে হেলে গেল, তখনই আদনান তার দৃঢ় হাতে তাকে সামলে নিল। আতকে উঠে চোখ তুলে তাকাতেই স্থির হয়ে গেল আহিয়া। আশ্চর্যের শ্বাসরুদ্ধ শব্দ বের হল আহিয়ার ঠোঁট থেকে। আদনান ভাই। মুখে খাবার থাকায় কথা অস্পষ্ট শোনাল, গালের ভেতর এখনও ফুলে আছে। তার মুখ থেকে যেন এক অদ্ভুত সরলতা ঝরে পড়ছে। আদনান থমকে দাঁড়িয়ে রইল, তার কালো গভীর চোখে এক ধরনের অস্থিরতা খেলা করছে। যে অস্থিরতা সে লুকিয়ে রাখতে চেয়েছিল বহুদিন, আজ যেন আর সামলাতে পারল না। বুকের ভেতরে জমে থাকা অগ্নিঝড় যেন জ্বলে উঠল এক মুহূর্তে। কবে বুঝবি বল? আমি আর সামলাতে পারছি না, আহি। কথাগুলো মুখ ফসকে বেরিয়ে গেল। এতদিন বুকের ভেতর লুকানো, গোপনে রাখা স্বীকারোক্তি এক নিমিষে ভেসে উঠল তার ঠোঁটে। আহিয়া স্তব্ধ। কানের ভেতর যেন গুঞ্জন করছে শব্দগুলো। কিন্তু এই কথার গভীরতা সে বুঝল কি না কে জানে। সে নিজেকে তাড়াতাড়ি ছাড়িয়ে নিল আদনানের কাছ থেকে। জিভ দিয়ে ঠোঁট সামান্য ভিজিয়ে নিয়ে বলল, সরি, আমি আপনাকে দেখতে পাইনি। আদনান ভ্রু কুঁচকাল। তার চোখে রাগ, অভিমান আর অস্থিরতা সব মিলেমিশে তীব্র হয়ে উঠেছে। আহিয়া তার চোখের সেই গভীরতা না বোঝার ভান করে দ্রুত প্রশ্ন ছুড়ে দিল, আদনান ভাই, আপনি না চলে গেছিলেন? তাহলে আবার ফিরে এলেন যে? আদনান কিছুটা গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমার ওয়ালেট ফেলে গেছি ভুলে। সেটা নিতে এসেছি। ওহ। আহিয়া মাথা নেড়ে ছোট্ট গলায় বলল, অতঃপর আর কিছু না বলে ঘুরে চলে যেতে নেয়। সেই সময় পিছন থেকে আদনানের কণ্ঠ থামিয়ে দিল তাকে, আহি। আহিয়া পা থেমে গেল, মাথা ঘুরিয়ে উত্তর দিল, হু। আদনানের চোখে তখন এক অদ্ভুত ঝড়। সে গম্ভীর গলায় বলল, গাড়িতে গিয়ে বসো, আমি ওয়ালেট নিয়ে আসছি। আহিয়া হ্যাঁ না কিছুই বলল না।
শুধু নীরবতায় ভরিয়ে রাখল চারপাশ। তার চোখে একরকম আতঙ্ক মিশ্রিত দ্বিধা খেলা করছে। আদনান দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। বুকের ভেতর ধুকপুক ধ্বনি বাজছে তার। কয়েক মিনিটের মধ্যে ওয়ালেট নিয়ে ফিরে এলো। কিন্তু নেমেই দেখল আহিয়া নেই। তার বুকের ভেতর হাহাকার জেগে উঠল। মুখ শক্ত হয়ে গেল, দাঁত কিরমির করে হাত মুষ্টিবদ্ধ করে নিল। ঠোঁট কেঁপে উঠল রাগে, গলা ভারী করে বলল, আমার সাথে গেলে কি আমি তোকে খেয়ে ফেলতাম? আহি, একটু অপেক্ষা করতে পারলি না? তোর এত তাড়া? ঠিক আছে, আমিও দেখি আর কত উপেক্ষা করতে পারিস আমাকে। চোখের দৃষ্টিতে ক্রোধ আর অপার অভিমান জমে উঠল। আর কোনো কথা না বলে আদনান গাড়িতে উঠে বসল। ইঞ্জিনের গর্জন ভেসে উঠল মীর হাউজের প্রাচীর কাঁপিয়ে। মুহূর্তের মধ্যেই তার সাদা গাড়িটা গেট পেরিয়ে উধাও হয়ে গেল। এদিকে সূর্যের আলো তখন অনেকটাই চড়ে গেছে। রোদের তাপও বেড়ে গেছে। এখন এপ্রিল মাস, তাই গরমও পড়ছে ভরপুর। তার উপর হৃদির মাথার উপর ফ্যানটাও চলছে না। হৃদির শরীর ঘেমে চিটচিটে হয়ে গেছে। ঘুমের ভেতরেই বিরক্তিতে কপাল কুঁচকে গেল। হঠাৎ করেই বিছানায় হাত পা ছড়িয়ে দিয়ে অর্ধ ঘুমে চিৎকার করে উঠল, উফফো, ফ্যান অফ করছে কে? বলেই দুই হাত দিয়ে চুল ঠিক করে উঠে বসে পড়ল। চোখ আধবোজা, বিরক্তিতে গুমরে উঠছে। কয়েক মুহূর্ত পর কোন রকমে চোখ খুলে তাকায় দেয়ালের ঘড়ির দিকে। সাথে সাথেই চোখ বড় বড় হয়ে গেল। ঘড়ির কাঁটা তখন 9টা 20-এ দাঁড়িয়ে। ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, হায় আল্লাহ, আজ তো শেষ। চমকে উঠে বিছানা ছেড়ে দৌড়ে ওয়াশরুমের দিকে ছুটল। ধুমধাম শব্দ হল রুমুজুড়ে। আধ ঘন্টার মধ্যেই পুরোপুরি রেডি হয়ে গেল। গাঢ় নীল কুর্তি আর সাদা ওড়না গায়ে জড়িয়ে নিল। চুল দ্রুত ক্লিপ দিয়ে আটকে নিয়েছে। ব্যাগ কাঁধে ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে তাড়াহুড়ো করতে করতে ঈশানীর দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আমাকে আরেকটু আগে ডাকবা না? কত দেরি হয়ে গেল। এখন প্রথম ক্লাসটা মিস করলাম। ঈশানী টেবিলে বসে সবজি কাটছিল, হৃদির দিকে না তাকিয়েই ঠোঁট উল্টে উত্তর দিল, কতবার ডাকছি তোরে, মরার মতো ঘুমাইছিলি। যেই আম্মুর টেকনিক খাটিয়ে ফ্যান অফ করে দিলাম, তারপরই উঠছিস। কথাটা শুনে হৃদি থম মেরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চোখ ছোট করে তাকিয়ে গম্ভীর মুখে বোনকে দেখল। গাল দুটো ফুলিয়ে রাগী ভঙ্গিতে ঠোঁট কামড়ে ধরল, কিন্তু কোনো উত্তর দিল না। এবার দরজাটা ঠাস করে বন্ধ করে বাসা থেকে বেরিয়ে গেল। বাইরে তখন তপ্ত রোদ ঝলমল করছে। কোলাহলমুখর রাস্তায় এসে একটা রিকশা নিয়ে শহরের ভিড়ে ঢুকে গেল হৃদিতা। ক্লাস শেষ হতেই চারজন একসাথে হেঁটে এল ক্যান্টিনের সামনে। আকাশে তখন রোদের ঝলকানি, তবে ক্যান্টিনের উঠোনে ছাতার নিচে রাখা গোল টেবিলগুলোয় বসার মতো পরিবেশ বেশ আরামদায়ক। হৃদি, আহিয়া, আনিকা আর নীলা অনেক দিন পর একসাথে হল। যেন জমে থাকা গল্পের পাহাড় ভাঙার জন্য চারজনই প্রস্তুত। তারা ছাতার নিচে একটি টেবিলে বসতেই আনিকা শুরু করল তার অঝোর বকবক। আনিকার মুখে যেন ব্রেকই নেই। এর জন্য ক্লাসে দুবার বোকাও খেতে হয়েছে তাদের, তবুও সে চুপ হয়নি। হৃদিরা জানে, আনিকা ছাড়া তাদের আড্ডা কখনো পূর্ণতা পায় না। তার মুখে যখন গল্প ঝরে, বাকিদের শুধু শোনারই দায়িত্ব থাকে। এদিকে কখন থেকে নীলা গাল ফুলিয়ে চুপচাপ বসে আছে। না হাসছে, না কথা বলছে। আহিয়া খেয়াল করল বিষয়টা, হালকা ঝুঁকে এসে এক টোকা দিল নীলার কপালে। কি রে, তোর সমস্যা কি? এমন ফুলে বসে আছিস কেন? নীলা ধীরে ধীরে চোখ তুলল, মুখে কোনো কথা নেই। কেবল মাথা নেড়ে জানালো কিছু হয়নি। হৃদি সে দিকে তাকিয়ে প্রশ্ন করল, তাহলে চুপ করে আছিস কেন? ভালো লাগছে না। সেটাই তো, কেন ভালো লাগছে না? বলবি তো। নীলা শ্বাস ফেলে গম্ভীরভাবে বলল, এমনই। আনিকা হঠাৎ হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা বাদ দে এইসব। এখন এটা বল, তামিমের খবর শুনছিস তোরা? একসাথে তিনজনই মাথা নাড়ল। না, কি খবর?
আনিকা এবার আরও ঝুঁকে এলো টেবিলের মাঝখানে। তাদের চারজনের মাথা এক হয়ে গেল। চারপাশের ভিড়ের মধ্যে যেন তারা নিজেদের আলাদা জগৎ তৈরি করল। আনিকা চাপা কণ্ঠে বলল, শুনিস নাই, তামিমকে নাকি এই ভার্সিটি থেকে ট্রান্সফার করে চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছে। কথাটা শুনে হৃদির বুকটা হালকা কেঁপে উঠল। টেবিলে বসা ভঙ্গি বদলে সোজা হয়ে বসল। তামিমের বদলির পেছনে একটা অদৃশ্য হাত আছে। তা না হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বদলি এত সহজ না। আর সেই হাতটা সে ভালো করেই চেনে, আহাদ রাজা। মুহূর্তে হৃদির মনে অদ্ভুত এক শূন্যতা তৈরি হল। মন খারাপ হল তার, তবে একই সাথে তামিমের উপর রাগও হল। সে তো তামিমকে শুধু বন্ধু ভেবেছিল, অথচ বন্ধুত্বের আড়ালে তামিমের এমন ভিন্ন নজর ছিল যা সে কল্পনাও করেনি। ভাবনার জগতে ডুবে থাকা হৃদিকে দেখে আহিয়া কৌতূহল নিয়ে বলল, কি রে, কি এত ভাবছিস? হৃদি ধীরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে বলল, শেক্সপিয়র ঠিকই বলেছেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না। আমি তামিমকে বন্ধু ভাবলেও তার চোখে আমি ছিলাম অন্য কিছু, যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আহিয়া মুখ টিপে হেসে বলল, এটাই স্বাভাবিক। আমার খাট্টাস ভাই যদি তোর প্রেমে পড়তে পারে, তাহলে তামিম কি জিনিস? কথাটা শুনে হৃদির গাল হালকা লাল হয়ে উঠল। লজ্জায় মাথা নামিয়ে ফেলল সে। আনিকা আর আহিয়া একসাথে হো হো করে হেসে উঠল। তাদের হাসির শব্দে ক্যান্টিনের ভিড়ের কয়েকজন ঘুরে তাকালো অবাক হয়ে। ঠিক তখনই আনিকার চোখে পড়ল হৃদির হাতে ঝলমল করা ব্রেসলেটটা। হাত বাড়িয়ে সেটা ধরে বলল, ওয়াও, সুন্দর তো, কোথায় পেলি এটা? হৃদির ঠোঁটের কোণে লাজুক একটা হাসি ফুটল। খুব শান্ত গলায় উত্তর দিল, গিফট পেয়েছি। আনিকা চোখ কুঁচকে তাকালো, কিন্তু আর কোনো প্রশ্ন করল না। হয়তো বুঝতে পেরেছে কিছুটা। তাদের আড্ডা চলল আরও কিছুক্ষণ। অবশেষে যখন আড্ডা শেষের পথে, তখন পরিকল্পনা হল একসাথে একটু শপিং করবে। আহিয়ার প্রস্তাবে বাকিরাও রাজি হল। হৃদি জানালো সে ফোন কিনবে। হাসি আর কোলাহলের মাঝে চারজনই উঠে ভার্সিটির গেট পেরিয়ে বেরিয়ে যায়। তবে শাহবাগের কাছাকাছি আসতেই পরিস্থিতি বদলে গেল। শহরের রং বদলে গিয়ে এক গভীর অচেনা হট্টগোল ধারণ করল সবকিছু। চৌরাস্তায় নির্বাচনী প্রচারের ঢেউয়ে মিছিল সমাবেশ চলছে। সবকিছু মিলেমিশে এক বিশ্রী কোলাহল তৈরি করছে। ঠিক তখনই হঠাৎ করে বিরোধী দলের কিছু গুপ্তচর ভিড়ে ঢুকে পড়ল আর তারপরই শুরু হলো গোলাগুলি। হৃদি আর তার বান্ধবীরা গাড়ি থেকে নেমে পড়ল। ড্রাইভার সামনে যেতে সাহস পাচ্ছে না, পিছনে বা সামনে কোথাও নিরাপদ নেই। চারপাশে লোকজন চিৎকার করে ছোটাছুটি করতে শুরু করে। আক্রোশ আর ভয় সবকিছু মিলিয়ে শাহবাগ চত্বরে এক অদ্ভুত অরাজকতা, যেন পুরো শহর কাঁপছে। উঁচু মঞ্চ থেকে অহরহ বক্তৃতা চালিয়ে যাচ্ছিল আহাদ রাজা। সে কণ্ঠে লাহান চেষ্টা, সবাইকে শান্ত রাখার আহ্বান জানাচ্ছে, কিন্তু পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তার পাশেই রহস্যময়ভাবে দাঁড়িয়েছিল শাহিন, নাদিম, শাওন আর আহাদের ঘনিষ্ঠ নিরাপত্তা দল। আহাদের কানে হঠাৎ শাহিন ফিসফিস করে বলল, ভাই, আপনার বোন আহিয়া আর উনিরা এখানে কি করছে? আহাদ ঝট করে ঘুরে তাকালো, চক্ষু জোড়া আতঙ্কে বড় হয়ে গেল। শাহিন চোখের ইশারায় হৃদির দিকে মুখসর করে দেখাল। চারজন গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে, ছোটাছুটোর মোকাবেলায় একে অপরকে ধরে রেখেছে। মাঝে মাঝে ভিড়ের ধাক্কায় একে অপরের কাছ থেকে সরে যাচ্ছিল। হঠাৎ একজনের ধাক্কায় আহিয়া রাস্তায় পড়ে যায়। হাতের কজিতে লেগে কিছুটা কেটেও গেছে, ফিনিক দিয়ে রক্ত বেরিয়ে আসে। আনিকা আর হৃদি তৎক্ষণাৎ ছুটে গিয়ে তাকে ধরে তুলল। আহাদের ঠোঁট শক্ত হয়ে গেল, চোখে অন্ধকার আর ক্রোধ। সেই শহীন ও নাদিমকে কঠোর কণ্ঠে আদেশ দিল, ওরা এখানে কি করছে? যত দ্রুত সম্ভব ওদের এই ভিড় থেকে বের করে আনো, কুইক। শহীনর জবাবের ভেতরের কণ্ঠে দাঁড়ালো ভয় আর দায়বদ্ধতার টান। শাহিন গলা গম্ভীর করে বলল,
কিন্তু ভাই, আপনার কাছে থাকাটাও তো জরুরি। আপনাকে একা ফেলে আমরা কি করে যাব? আহাদ তীক্ষ্ণ চোখে তাকালো, গলার স্বর রুক্ষ করে বলল, শাহিন, আমি নিজেকে এবং নিজের জনগণের হেফাজত করতে পারব। তুই শুধু আমার পরিবারকে হেফাজত কর। আমার জন্য এতটুকু করতে পারবি না? শাহিনের চোখে অদম্য প্রবল ভক্তি, সাহস ভরে সে উত্তর দিল, আপনার জন্য আমাদের জান কোরবান, ভাই। আমরা আমাদের জীবন দিয়ে হলেও তাদের রক্ষা করব। এই কথা বলেই শাহিন, নাদিম ও শাওন একসঙ্গে ছড়িয়ে পড়ল ভিড়ের মধ্যে। কিন্তু পরিস্থিতি মুহূর্তেই হিংস্র রূপ নেয়, গাড়ি ভাঙচুর, কোথাও কোথাও আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেছে। সবাই একে অপরকে সামলে থাকার চেষ্টায় ব্যস্ত, কিন্তু অন্ধকার ও ধোঁয়ার কারণে কিছুই ঠিকঠাক দেখা যাচ্ছে না। লোকের চিৎকার আর প্ল্যাশ সব মিলিয়ে অশান্ত এক কোলাহল। হৃদি ও তার বান্ধবীরা হাত ধরে রাখার চেষ্টা করছিল, যেন ভিড়ের ভেতর তারা ছিন্ন না হয়। কিন্তু হঠাৎ এক ধাক্কায় হৃদির হাত ছুটে যায়, ভিড়ের ঢেউয়ের সঙ্গে আলাদা হয়ে খানিকটা দূরে সরে যায়। আনিকা, আহিয়া ও নীলা একে অপরের দিকে তাকায়, হাত পা কাঁপছে তাদের। হৃদিকে খুঁজতে লাগল, ভয়ে তাদের সব পরিকল্পনা ছিন্ন হয়, কি করবে তারা কিছুই বুঝতে পারছে না। তারা ভাবতেই পারেনি এখানে এসে এমন বিপদের সম্মুখীন হবে তারা। হঠাৎ করে কেউ একজন পাথর ছুঁড়ে মারে তাদের দিকে, শাহিন ঝট করে এসে আনিকাকে নিজের পিঠে ঢেকে আচ্ছাদন করে নেয়। আনিকা চিৎকার করে মুখ চেপে ধরে শাহিনের বুকে। আর সেই পাথর এসে আঘাত করে শাহিনের পিঠে। শাহিন ব্যথায় মুখ কুঁচকে নেয়, তবুও তাদের আড়াল করে রাখে নিজের শরীর দ্বারা। আনিকার বুক কেঁপে উঠল, ভয়ের সাথে অপরাধবোধ মিশে গেল, যেন সে তার অপরিণত সিদ্ধান্তের জন্য দায়ী। শাহিন বহু কষ্টে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন? আনিকা কেবল মাথা নেড়ে উত্তর দিল, কিছু বলার মতো পরিস্থিতি ছিল না তখন। শেষমেশ শাহিন আঙ্কুশহীন কষ্ট করে তাদের নিরাপদ পথে বের করে গাড়িতে তুলে দিল। যদিও তারা হৃদিকে রেখে যেতে চাইছিল না, শাহিন বহু কষ্টে বুঝিয়ে শুনিয়ে তবেই পাঠিয়েছে। এরপর হৃদির খোঁজে তারা সর্বত্র ছুটে বেড়ায়, কিন্তু কোথাও হৃদি চিহ্ন পেল না। সবশেষে ব্যর্থ হয়ে আহাদের কাছে ফিরে এসে মাথা নিচু করে দাঁড়ালো অপরাধীর মতো। আহাদ তাদের ওপর চোখ রেখে বুঝে নিল কিছু একটা ঘটেছে। তার কণ্ঠে চরম রাগ, সে ঝট করে আগুন ঝরা কণ্ঠে প্রশ্ন ছুড়ল, ওরা কোথায়? ওদের খুঁজে পেয়েছিস? শাহিন মাথা নিচু করে অপরাধী কণ্ঠে বলল, ভাই, সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছি। কিন্তু কি শাহিন? মিস হৃদিতাকে খুঁজে পায়নি। আমার মনে হয় উনি বাসায়। কথা শেষ করার আগেই সপাটে এক থাপ্পড় এসে পড়ল শাহিনের গালে। থাপ্পড়টি এত জোরে ছিল যে শাহিন একদিকে ছিটকে গেল। গালে হাত রেখে সে ক্ষুদ্রতরভাবে দাঁড়িয়ে রইল, চোখে লজ্জা ও বেদনার মিলিজুলি। নাদিম ও শাওন স্তব্ধভাবে ওর পাশে দাঁড়িয়ে রইল। আহাদের কণ্ঠ সিংহের মতো গর্জে ওঠে, তোদের এখনো মনে হয় সামান্য একটা কাজ ঠিকঠাক করতে পারিস না তোরা? গর্দভ কোথাকার! আহাদ নিজের চুলগুলো টেনে ধরে দু হাত দিয়ে। চারদিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করল। বুকের ভেতর অজানা কাজ করছে। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল, আইসু শাহিন, আমার প্রেয়সীর যদি কিছু হয় তাহলে আমি তোকে সহ গোটা পৃথিবী জ্বালিয়ে দিব। অপার্থিব সেই হুঁশিয়ারি যেন মুহূর্তেই চারপাশ থমকে দিল। ধোয়ার ফাঁকফোকরেও যেন শব্দগুলো বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল। আহাদ রাজা নিজের পাঞ্জাবির হাতা গুটিয়ে নেয়। শরীর ঘামছে দরদর করে, যেন চারদিকের উত্তেজনা ও গরম বাতাস তার শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। কি করবে? কোথায় খুঁজবে তার প্রেয়সীকে? পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। একজন ভবিষ্যৎ মন্ত্রী হিসেবে জনগণের দায়িত্ব তার কাঁধে, কিন্তু একই সাথে হৃদয়ের গহীনে এক শূন্যতা চেপে বসেছে। তার প্রেয়সী কোথায়? সে ঠিক আছে তো?
এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে নিল আহাদ। বুকের ভেতরে ভারী ঢাকের মতো বাজছে হৃদস্পন্দন। হঠাৎ করেই কানে এলো এক কাপা কাপা কণ্ঠস্বর, যেন মৃ তত্ত্বু অন্ধকারে আলো জ্বলে উঠল। এই যে শুনছেন। আহাদের বুক ধক করে উঠল। তোরাক করে চোখ মিলে তাকাতেই দেখল সামনেই দাঁড়িয়ে আছে হৃদিতা। তার চোখ ম্লান, তবুও শরীর সুস্থ সবল মনে হচ্ছে। শাহিন নাদিম শাওনও ঘুরে তাকাল। তারা যেন প্রাণ ফিরে পেল এক মুহূর্তেই। আহাদ এক সেকেন্ডও দেরি না করে এক লাফে নিচে নেমে এলো। হৃদির সামনে এসে দাঁড়িয়ে বুক ভরে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস নিল। তার খুব করে ইচ্ছে করছিল হৃদিকে একটু বক্ষপিঞ্জরে জড়িয়ে নিতে, কিন্তু সেটা সম্ভব না। তার মুখোমুখি দাঁড়িয়ে শুকনো ঢোক গিলে সরল গলায় জিজ্ঞেস করল, মিস জানু কোথায় ছিলে তুমি? তুমি ঠিক আছো তো? হুহ। হৃদিতার চোখ ছলছল করছে, মনে হল যে কোনো সময়ে অশ্রু গড়িয়ে পড়বে। ঠোঁট ফুলিয়ে, গলা কাঁপিয়ে সে বলল, আমি ঠিক আছি, কিন্তু আহিয়া আর আনিকা, নীলাদের খুঁজে পাচ্ছি না। আহাদের বুকটা কেমন করে উঠল, নরম স্বরে সান্ত্বনা দিল, হেই রিল্যাক্স, আহিয়ারা ঠিক আছে। ওদের আমি আগেই বাসায় পাঠিয়ে দিয়েছি। কথাটা শুনে হৃদি কিছুটা নিশ্চুপ হল। তার অস্থিরতা যেন খানিকটা থেমে গেছে। সে লুকিয়ে হাত দিয়ে চোখের পানি মুছে নিল। তবে আহাদের চোখ সেটা এড়িয়ে গেল না। আহাদ সেদিকে গভীরভাবে তাকিয়ে থেকে বলল, এখানে কেন এসেছ তোমরা? এখন পরিস্থিতি খুব খারাপ। বাইরে আসার কি দরকার ছিল? হৃদির কণ্ঠে অভিমান ও অসহায়তা মিশে গেল। আমরা কি জানতাম যে এমন কিছু ঘটবে? আহাদ আর কিছু বলতে পারল না। শুধু সেই করুণ মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। চারদিকে একবার চোখ বুলাল সে, পরিস্থিতি কিছুটা শান্ত, তার লোকেরা নিয়ন্ত্রণে এনেছে। আহাদ আরেক কদম এগিয়ে এসে হৃদির সামনে দাঁড়াল। মুখ খুলে কিছু একটা বলবে ঠিক তখনই, হঠাৎ করে হৃদি আতঙ্কিত চিৎকার করে উঠল, সরে যান। এক ধাক্কায় আহাদকে সরিয়ে দিল পাশে। আহাদ কিছু বুঝে ওঠার আগেই সামনে থেকে ছুটে আসা একটা বু লে টশো করে এসে হৃদির গা ঘেঁষে গেল। সঙ্গে সঙ্গে ধপ করে লুটিয়ে পড়ল হৃদিতা। আহাদের দুনিয়া থমকে গেল, পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে আছে। কয়েক মুহূর্ত সে শুধু স্থির হয়ে তাকিয়ে রইল সেই নিস্তেজ মুখটার দিকে। এমন শক্তপোক্ত মানুষটারও হাঁটু কাঁপছে, বুক দুলছে, মুহূর্তেই শরীর থেকে সব শক্তি যেন হারিয়ে গেল। কাপা হাঁটু নিয়ে ধীরে ধীরে বসে পড়ল প্রেয়সীর মাথার কাছে। শাহিন আর গার্ডরা দ্রুত ঘিরে ফেলল চারপাশ। আহাদ কাপা কাপা হাতে হৃদির মাথা তুলে নিল নিজের উরুর ওপর। নিঃশ্বাস ভেঙে আসছে তার। এলোমেলো চুলগুলো সরিয়ে ভঙ্গুর কণ্ঠে ডাকল, হৃদি, জানু, চোখ খোলো, একবার তাকাও আমার দিকে। এই তাকাও বলছি। আঙুলগুলো অস্বাভাবিকভাবে কাঁপছে তার। সে আবারও ডাকল, এই আল্লাহর বান্দি, এই তাকাতে বলেছি তো, আমি তাকাও না আমার দিকে। আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না হৃদি। কোনো সাড়া নেই। আহাদের চোখে আগুন ঝরছে, কণ্ঠে জমে থাকা রাগ চিৎকার হয়ে বের হল, জানু তাকা বলছি। এবার কিন্তু থাপ্পড়া চেহারার নকশা পাল্টা দিব। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। তাকা আমার দিকে। আচ্ছা কিছু বলবো না, প্লিজ তাকাও না একবার। তখন শাহিন এসে আহাদের কাঁধে হাত রাখল। নরম গলায় বলল, ভাই, উনি ঠিক আছেন। জাস্ট অজ্ঞান হয়ে গেছে। এটা রাবার বুলেট ছিল, উনির গা ঘেঁষে গেছে কিন্তু লাগে নাই। উনি আতঙ্কে জ্ঞান হারিয়েছে, চিন্তার কিছু নেই। আহাদের বুকের ভার কিছুটা নামল। তবুও চোখে লেলিহান আগুন জ্বলছে। সেই শক্ত করে হৃদিকে কোলে তুলে নিল। দাঁত চেপে শাহিনের দিকে তাকিয়ে কাঠিন্য ভরা কণ্ঠে নির্দেশ দিল, শাহিন, তোরা এদিকটা সামলা। চাচু কিছুক্ষণের মধ্যেই আসবে। আমি ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ও সুস্থ হলে আমি আবার ফিরব। ততক্ষণ পর্যন্ত সব তোর হাতে। ঠিক আছে ভাই।
শাহিন সম্মান জানিয়ে মাথা নত করল। গার্ডরা দ্রুত আহাদকে ঘিরে রক্ষা বলয় তৈরি করল। গুলির শব্দ, ধোঁয়ার গন্ধ পেছনে ফেলে তারা দ্রুত হাসপাতালের দিকে ছুটে যায়। হাসপাতালে পৌঁছাতেই হুলস্থুল পড়ে গেল। ডাক্তার, নার্স, স্টাফ সবাই ছুটোছুটি করছে। সব শেষে প্রায় 1 ঘন্টা পর জ্ঞান ফেলল হৃদির। কিন্তু ভয় এখনও কাটেনি। নিচের দিকে তাকিয়ে সেই কখন থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আহাদ চুপচাপ সামনের সোফায় বসে চিবুকে হাত রেখে দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিচ্ছে, না, আর কোনো রিস্ক নেওয়া যাবে না। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত হৃদিকে দূরে রাখতে হবে। তা না হলে শত্রুরা এবার সরাসরি তাকে টার্গেট করবে, আর তার পজিশন ছিনিয়ে নিবে খুব সহজেই। এসব ভাবনার মাঝে একজন নার্স এসে হাতে একটি প্রেসক্রিপশন ধরিয়ে গেল। আহাদ কাগজটা টেবিলে রেখে ধীরে হৃদির সামনে গিয়ে হাঁটু মুড়ে বসল। হৃদি চমকে তাকালো, নিজের সামনে আহাদ রাজাকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে বুকের ভেতর কেমন যেন নড়ে উঠল। কান্না থেমে গেল তার। আহাদ তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, এখনো ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো, তোমার কিছু হবে না। হৃদি প্যাচপ্যাচ করে নাক টেনে বলল, আমি তো ভেবেছিলাম ওরা আপনাকে গুলি করেছে। কি দরকার জীবনের এত ঝুঁকি নিয়ে এই রাজনীতির খেলায় নামার? আহাদ তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখে ঝলসে উঠল প্রশ্রয়। সে স্পষ্ট বুঝতে পারল, তার প্রেয়সী তাকে হারানোর ভয় করছে। অথচ সে খুশি হতে পারল না, কারণ সে জানে তার জীবনের প্রতিটা মুহূর্ত এখন ঝুঁকির, মৃত্যু হাতছানি দিচ্ছে। অথচ তাদের প্রেমের অধ্যায় এখনও শুরুই হয়নি। একটা ভারী নিঃশ্বাস ফেলে পকেট থেকে একটা সাদা রুমাল বের করে হৃদির হাতে দিল। হৃদি বিন্দুমাত্র দ্বিধা না করে নাক চেপে হ্যাত হ্যাত করে পরিষ্কার করল। আহাদ মুখ কুঁচকে তাকালো তার দিকে। হৃদি হাস্যকর ভঙ্গিতে আবার রুমালটা এগিয়ে দিল আহাদের দিকে। আহাদ এক আঙুল দিয়ে ঠেলে হৃদির হাতটা সরিয়ে হালকা কৃত্রিম হাসি দিয়ে বলল, এটা তোমার কাছেই রাখো, তোমার প্রয়োজন আছে এটার। হৃদি আবার রুমালটা নাকে চেপে শব্দ করল। হৃদির এমন কাণ্ডে আহাদ মুখে হাত রেখে ঠোঁটে ঠোঁট চেপে হেসে উঠল। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে এই মিষ্টি মুহূর্তটা আদনানের চোখে স্পষ্ট ধরা দিল। সে ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে যাচ্ছিল, কিন্তু কেবিনের খোলা দরজা দিয়ে ভেতরের দৃশ্য অব্যচেতনভাবে চোখে পড়ল তার। ভেতরে ভেতরে বুঝল হৃদি আর আহাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। একটু থেমে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করল সবকিছু। তারপর ঠোঁটে বাঁকা হাসি টেনে ফোন বের করে কল করল। ওপাশে আফরোজা শেখের কণ্ঠ ভেসে আসতেই আদনান ঠান্ডা অথচ দৃঢ় স্বরে বলল, ছোট আম্মা, আমি আপনার প্রস্তাবে রাজি। আপনি বিয়ের ব্যবস্থা করতে পারেন। কথাটা আহাদ আর হৃদির দিকে তাকিয়েই বলল। অতঃপর ফোন কেটে ঠোঁটে রহস্যময়ী হাসি ঝুলিয়ে দ্রুত সরে গেল সেখান থেকে। ফোনের অপর প্রান্তে আফরোজা শেখ একটা হাসি দিলেন, যেটা ছিল তার বিজয়ের হাসি। চলবে।